প্রিয় দর্শক, স্বাগত চ্যানেল 24-এর সাপ্তাহিক আয়োজন ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডে। আপনাদের সাথে আছি ইমদাদ হক। নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ অ্যান্ড ফিটিংস। বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত। নতুন সরকার গঠনের পরই মধ্যপ্রাচ্য সংকট তৈরি হলো। জ্বালানি সংকটে বিপর্যস্ত দেশের উৎপাদনশীল খাত, ফলে রপ্তানি কমেছে। একই সাথে সরকার নতুন অনেকগুলো কর্মসূচি গ্রহণ করেছে। ফ্যামিলি কার্ড, স্পোর্টস কার্ড, ফুয়েল কার্ডের কথাও চলছে। এসব খাতে দরকার বাড়তি অর্থ। এরই মধ্যে চলে আসছে নতুন বছরের বাজেট, যেখানে প্রস্তুতি চলছে 9 লাখ কোটি টাকার বেশি বাজেটের আকারের। এত সব অর্থের যোগান কিভাবে আসবে, অর্থনীতির গতি প্রকৃতি কি, এসব বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের সাথে উপস্থিত আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। স্বাগত আপনাকে আমাদের এই অনুষ্ঠানে। ধন্যবাদ। অর্থনীতির গতি প্রকৃতি এখন কোন মোড়ে দাঁড়িয়ে আছে? যদি আমরা বিদেশি বিনিয়োগের কথা বলি, দেশি বিনিয়োগের কথা বলি, রপ্তানি আয়ের সাথে যদি একটু আগের বছরের তুলনা করি, তাহলে আপনার পর্যবেক্ষণটা কি দাঁড়াবে? দেখুন, সরকার যেটা নতুন আসলো নির্বাচনের পরে, তারা উত্তরাধিকার সূত্রে অনেক সমস্যা পেয়েছে। কিছুটা এসেছে আগের যে পতিত সরকারের 15-17 বছরের যেভাবে তারা চালিয়েছেন, এবং একটা গণতান্ত্রিকহীনতার ভিতরে যেমন করে অর্থনৈতিক সংস্কারের পথ রুদ্ধ হয়ে গেছিল, যেটা কিছুটা আমাদের শ্বেতপত্রের ভিতরে আপনারা পাবেন, এবং কিভাবে অর্থনীতি লুটপাটতন্ত্রে পরিণত হয়েছিল। এর সাথে যুক্ত হয়েছে যেটা আপনি উল্লেখ করলেন, যে বৈশ্বিক পরিস্থিতি। শুধু যে এটা হরমুজ প্রণালী বা ইরানের উপর আক্রমণ, শুধু সেটা না, সামগ্রিকভাবে পৃথিবীব্যাপী এখন এক ধরনের মন্দার আশঙ্কা আসছে, এবং যে বহুপাক্ষিক অর্থনৈতিক বা বাণিজ্যিক ব্যবস্থা ছিল সেটা ভঙ্গুর হয়ে গেছে। তো সেই সমস্ত ক্ষেত্রে বাংলাদেশের জন্য একটা বাড়তি সমস্যা, কারণ বাংলাদেশের অর্থনীতি আন্তর্জাতিক অর্থনীতির সাথে প্রভূতভাবে যুক্ত। এর সাথে আমি বলবো আরও চাপ যেটা এসছে, সেটা হলো একটি নতুন সরকারের প্রতি প্রত্যাশার চাপ, এবং সরকারের যে দল, সে দলের পক্ষ থেকেও কিছু প্রতিশ্রুতি আছে, সেগুলোকেও এই মুহূর্তে মোকাবেলা করার জন্য এক ধরনের চাপ আছে। আর শেষ যেটা আছে সেটা হলো যে সরকার বাংলাদেশের অর্থনীতি এই মুহূর্তে আইএমএফের একটি কর্মসূচির ভিতরে রয়েছে, এবং আইএমএফের কর্মসূচিতে থাকা মানে হলো বিভিন্ন ধরনের সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে অর্থ আনা হয়েছে, সেইগুলোকে পরিপালন করা, সেটাও একটা বড় চ্যালেঞ্জের ব্যাপার। নতুন সরকার এসে সেই যে চাপটা কিভাবে সামলাবে, সেই সাথে যে নতুন কর্মসূচি গ্রহণ করছে, কার্ড ভিত্তিক কর্মসূচি দেখছি, এখানে তো বাড়তি অর্থের প্রয়োজন। দেখুন, আমার একটা আফসোসের জায়গা হলো যে এই সরকার আসার পরে তারা অর্থনীতি কী অবস্থায় পেয়েছে তার কোনো দলিল তৈরি করেনি। সাম্প্রতিককালে অর্থমন্ত্রী মহোদয় সংসদে একটি বিবৃতি দিয়েছেন, যেটাতে মূলত উনি 2006 সালের সাথে বিএনপি কীরকম রেখে গেছিল সরকার, তার সাথে একটা তুলনা করেছেন। কিন্তু সামষ্টিকভাবে অর্থনীতির যে চাপগুলোর কথা আমি বললাম, এইগুলোকে যে ওনারা পেয়েছেন এবং মোকাবেলা করতে হবে, এই জিনিসটি পরিষ্কারভাবে ওনারা তৈরি করে বলেননি। এটা আমি মনে করি এটা ঠিক হলো না ওনাদের জন্য, আগামী দিনে এটা ভবিষ্যতের জন্য এটা উপকারী হয়নি। দ্বিতীয়ত যেটা হলো যে এই সময়কালে যে চাপগুলোকে মোকাবেলা করার জন্য যে একটি কৌশল করা উচিত, সমন্বিতভাবে সামগ্রিক বিবেচনায় কি সম্পদ আছে এবং কি আমার দায়িত্ব রয়েছে সেগুলোকে মনে করে, সে কৌশলও কিন্তু ওনারা স্বল্পমেয়াদে কোনো কৌশল তৈরি করেননি। বিচ্ছিন্নভাবে বিভিন্ন কথা বলছেন, ওনাদের নির্বাচনী প্রতিশ্রুতির কথা থেকে ওনারা বলেন, কিন্তু সামগ্রিকতায় কোনো কিছু ওনারা বলেন না। এবং যেটা হচ্ছে সেটা হলো যে বিগত সরকার যেই বাজেট রেখে গেছিলো, ওনারা ওটার উপরেই ভর করে চলছেন, এবং এই মুহূর্তে কোনো মধ্যমেয়াদী পরিকল্পনা নেই। সেই ক্ষেত্রে আমার পরামর্শ ছিল দুটো। একটি হলো যে একটা দলিল করা উচিত ছিল, সেটা হলো যে ওনারা ভিত্তিভূমিটা কীভাবে ওনারা পেয়েছেন। আর দ্বিতীয়ত হলো ওনারা ফেব্রুয়ারি মাসে এসেছেন, ফেব্রুয়ারি থেকে জুন পর্যন্ত স্বল্প মেয়াদে অর্থনীতিকে স্থিতিশীল করা এবং এই সমস্ত চাপকে মোকাবেলা করার জন্য একটি ওনাদের কৌশলপত্র রচনা করা উচিত ছিল। আমার আফসোস দুটোর একটা ওনারা করেননি, এবং এইটা না করাতে এই মুহূর্তে যেই সমস্ত পদক্ষেপগুলো হচ্ছে সেগুলোতে সমন্বয়ের অভাব দেখা যাচ্ছে। এই মুহূর্তে
যে সমস্ত নীতি আগে ছিল সেগুলির ধারাবাহিকতা নিয়ে সংশয় সৃষ্টি হচ্ছে। এই মুহূর্তে সংস্কারের পদক্ষেপগুলো কতখানি গভীর হবে, কতখানি ব্যাপক হবে, সেই বিষয়েও বাজারে কোনো সংকেত যাচ্ছে না। এটা আমার আফসোসের জায়গা। কিন্তু অন্তর্বর্তী সরকারের সময় তো দলিল দস্তাবেজ তৈরির বেশ কিছু পদক্ষেপ আমরা দেখেছিলাম। দলিল হলে পরেই যে সেগুলি কার্যকর হবে তেমন কোনো কথা নেই। কিন্তু অন্তর্বর্তী সরকারের সাথে এই সরকারের দুটো বড় পার্থক্য আছে। প্রথম বড় পার্থক্যটা হলো তাদের একটা প্রাকচিন্তা আছে। প্রাকচিন্তা আছে মানে একটি রাজনৈতিক দল হিসেবে তাদের মূল্যবোধ, তাদের ইতিহাস সম্বন্ধে তাদের সচেতনতা এবং জনগণের কাছে ওনাদের কী প্রদেয় সেটাকে মনে করে ওনারা একটা নির্বাচনী প্রতিশ্রুতি তৈরি করেছেন। আর দ্বিতীয়ত হলো যে ওনারা নির্বাচিত সরকার। তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকার বৈধ সরকার হলেও নির্বাচিত সরকার ছিলেন না। সেহেতু আমলাদের মোকাবেলা করা বা আপনার ব্যক্তিখাতের ব্যক্তিদের মনকে বুঝা, নাগরিক সম্প্রদায় সম্বন্ধে সচেতন থাকা, এই বিষয়গুলো ওনাদের ছিল না। সেহেতু বর্তমান সরকারের দুটো বড় গুণগত আমার মনে করি যে বৈশিষ্ট্য আছে আগের সরকারের চেয়ে। এক, ওনাদের নিজস্ব রাজনৈতিক প্রতিশ্রুতি আছে। দ্বিতীয়ত, ওনারা নির্বাচিত হওয়ার ফলে এক ধরনের রাজনৈতিক বৈধতা আছে যেটাকে অনেক বাধা বিপত্তিকে মোকাবেলা করতে সাহায্য করবে। অন্তর্বর্তী সরকার যে চিন্তাটা করেছিল, যে পদক্ষেপ নিয়েছিল, আমলাতন্ত্রের বাধার মুখে পড়েছিল, আপনার কথার মানে যদি এটা দাঁড়ায়। দ্বিতীয়ত, এই সরকারের যে প্রাকচিন্তা অথবা নির্বাচনী প্রতিশ্রুতি, সেটা কি সমসাময়িক অর্থনীতির উপর ভিত্তি করে তৈরি হয়নি? অন্তর্বর্তীকালীন সরকার শুধু যে আমলাদের বাধার মুখে পড়েছিলেন সেটাও শুধু না, ওনাদের নিজেদের ভিতরেও কোনো অভিন্ন চিন্তা বা ঐক্য চিন্তা সেইভাবে ছিল না। এবং এইগুলিকে কার্যকর করার ক্ষেত্রে চিন্তাগুলো ওনাদের সেই ধরনের সক্ষমতা ছিল না। এবং একটা সময় যেহেতু আমি বলেছি ওনাদের দম ফুরিয়ে গেছে, এবং তার আগে আমি বলেছি এই সরকারের ভিতরে সরকার আছে, সেহেতু সবাই যে একমত ছিলেন এটাও আমি মনে করি না। এবং ওনারা পরবর্তীতে যে ঐকমত্য কমিশন নিয়ে ব্যস্ত হয়ে গেলেন সেটা অনেক বেশি রাজনৈতিক হয়ে গেল, অর্থনৈতিক সংস্কারের থেকে মনোযোগ চলে গেল যেটুকু সময় ওনাদের ছিলেন। আর বর্তমান সরকারের জন্য যেটা আমি বলবো সেটা হলো যে ওনাদের দেশ শাসন করার অভিজ্ঞতা আছে। ওনারা একাধিকবার দেশ শাসন করেছেন, যদিও পুরনো মন্ত্রীদের সংখ্যা এই মুহূর্তে ওনাদের এখানে কম। সেই অর্থে রূপকল্প, সেই অর্থে একটা ভবিষ্যতের প্রত্যাশা ওনারা দাঁড় করিয়েছেন, সেটাকে তো একবারে হবে না, ধাপে ধাপে করার ব্যাপার। আপনি যে উল্লেখ করলেন যে ওনারা বিভিন্ন ধরনের কার্ড করছে, অবশ্যই এই কার্ড ওনাদের বাস্তবায়ন করতেই পারেন ওনার জনকল্যাণের দৃষ্টিভঙ্গি থেকে, যদিও আমাদের অনেক ধরনের সংশয় আছে এগুলি নিয়ে, এগুলির কাঠামোগত পরিচালনার ক্ষেত্রে। কিন্তু অর্থায়নের ব্যাপারেও আছে। তো অর্থায়নের ব্যাপারে আসতে হলে এই অল্প সময়ে ওনারা পাইলট করে বা নমুনা হিসেবে মানুষকে খুশি করার জন্য দিতে পারেন, কিন্তু আবার ওই যে আমি বললাম কৌশল ওনারা দাঁড় করার নাই, সেহেতু ওনারা এটাকে জনগণের কাছে ব্যাখ্যা করতে যাচ্ছেন না। ওনারা ওনাদের রাজনৈতিক বয়ানটা দিলেন না। ওনারা এই যে অসুবিধা এটা পেয়েছেন, এইটার জন্য ওনারা কী পদক্ষেপ নেবেন, আগামী দিনে এইটুকু কষ্ট করলে পরে 3-4 মাসের পরে আগামী 2-3 বছরে ওনাদের কি উপকার হবে, এই রাজনৈতিক চিত্রটা ওনাদের কেউ কিন্তু এখন পর্যন্ত দিচ্ছে না। অর্থাৎ একটা পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন লাগে। অর্থনীতি পলিটিক্যাল ইন্টারপ্রিটেশন ছাড়া, অর্থনীতিকে রাজনৈতিক ব্যাখ্যা ছাড়া কোনোদিন আপনি জনগণের কাছে গ্রহণযোগ্য করতে পারবেন না। সেই গ্রহণযোগ্য করার ক্ষেত্রে আমি ওনাদের আরেকটা বড় ঘাটতি আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি। নির্বাচনী প্রতিশ্রুতি অথবা বিএনপির 31 দফা কর্মসূচি যদি বলি, তাহলে তারা বলছে যে এটাও দীর্ঘকাল কাজ করার ফল। বলা হয়ে থাকে যে আওয়ামী সরকারের শুরুর থেকেই অর্থনীতি চাপে রয়েছে নানামুখী পদক্ষেপের কারণে, সেই সময় থেকে তারা এটা তৈরি করছেন। তাহলে দীর্ঘ সময়ের ধরে যদি নির্বাচনী ইস্তেহার তৈরি করা হয়, তাহলে অর্থনীতির মূল ক্ষতগুলো এতে প্রতিফলিত হচ্ছে না। সংস্কার বা রূপকল্প বা নির্বাচনী প্রতিশ্রুতি তৈরি করা যত সহজ, একে বাস্তবায়ন করা অত সহজ না, বুঝেছেন? ওই সহজ যখন আপনি মাঠে নামেন তখন আপনি উপলব্ধি করেন যে এই কর্মসূচিগুলো বাস্তবায়ন করতে গেলে কি কি সমস্যা হবে, এবং এক ধাপে আমি এটা করতে পারবো না, কিভাবে আমি এটা ধাপে ধাপে করব। আপনার সেইখানে শুধু আর্থিক বিবেচনা থাকে তা না,
ওখানে যে প্রশাসনিক আমলাতান্ত্রিক বিবেচনা থাকে তা না। আপনার তৃণমূল পর্যায়ে এটাকে কার্যকর করতে হলে জনগণের প্রস্তুতিও এটার সাথে যুক্ত হয়, এবং যেই রাজনৈতিক দল করছে তার রাজনৈতিক দল তৃণমূলে কী ভূমিকা রাখে, তারা কি লুটপাটের অংশ হয়ে যাবে, আবার দুর্নীতির অংশ হয়ে যাবে, নাকি এটা সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য তারা পাহারাদারের ভূমিকায় থাকবে, ইত্যাদি অনেক বিষয় এটার সাথে যুক্ত হয়। এবং আপনি প্রথমেই পুরো দেশে করতে পারেন না, আপনাকে নির্দিষ্ট কতগুলো এলাকাকে বাছাই করতে হয়। তো আপনি কোন এলাকাতে প্রথম করবেন যেটাতে আপনি এটাতে সফল হবেন, ইত্যাদি অনেক বিষয় এটার মধ্যে আছে। সেহেতু প্রতিশ্রুতি দেওয়া এক জিনিস, বাস্তবায়ন করা আরেক জিনিস। আপনি এই সামাজিক কর্মসূচি যে অর্থনৈতিক বাস্তবতার ভিতরে বাস্তবায়ন করবেন, সেটাকে তো আপনি বিবেচনা আগে নিতে হবে। আপনি যদি সামাজিক কর্মসূচি বাস্তবায়ন করেন আর দ্রব্যমূল্য যদি আকাশে পৌঁছায়, তাহলে কার জন্য আপনি কি করলেন? ওটা তো লাভের গুড় পিঁপড়ায় খেয়ে যাবে। সেহেতু আপনার তো দ্রব্যমূল্য স্থিতিশীল করতে হবে। আপনাকে তো এই মুহূর্তে রেমিটেন্সের কারণে টাকা হয়তো স্থিতিশীল আছে, কিন্তু টাকা যদি আমার পতন হয় তখন আপনি আরেক ধরনের সমস্যায় পড়বেন। শেষ বিচারিত আপনি বাংলাদেশের 18 কোটি মানুষকে তো আর আপনি কার্ড দিয়ে, ফ্যামিলি কার্ড দিয়ে রাখতে পারবেন না। তাদের জন্য তো ব্যক্তিখাতের বিনিয়োগ লাগবে, বিনিয়োগের থেকে কর্মসংস্থান লাগবে। ওই যে 20 লক্ষ মানুষ বাজারে ঢুকছে, এই তরুণ সমাজ যারা বিপ্লব করে বা বিদ্রোহ করে বা অভ্যুত্থান করে এসেছে বৈষম্যের বিরুদ্ধে, তাদের আপনি কি ব্যবস্থা করবেন? ওইগুলি যদি না হয়, কার্ড তো কার্ড, আসল কার্ড তো হলো, আমি বলি যে ক্রেডিট কার্ড। ওই ক্রেডিট কার্ডটা কার হাতে থাকবে, এইটা হলো বিষয়। ওর ক্রেডিট হলো সে কর্মসংস্থান থেকে আয় করতে পারে কি না, আর যে আয় করতে পারে না তার জন্য আপনি ওটা দিবেন। সেহেতু এত আলোচনা, মূল আলোচনাকে ফেলে দিয়ে মূল্যস্ফীতি, আপনার বিনিয়োগ, কর্মসংস্থান বাদ দিয়ে এটা করাটাকে আমি আবারও মনে করি ওই কৌশলপত্র না থাকার কারণে এটা হচ্ছে। এমন সব বাস্তবতার মধ্যে আসছে নতুন বছরের বাজেট। বলা হচ্ছে যে ঢাউস সাইজের 9 লাখ কোটি টাকার বেশি বাজেট প্রণয়ন করা হবে। এই বাজেটে অর্থের যোগান কিভাবে হবে? এতদিন ধরে বাজেট আলোচনা করি, এবং গত সরকার, অন্তর্বর্তী সরকারের সময় আপনি লক্ষ্য করে দেখবেন বাজেট আসার পর আমরা কি বলেছিলাম। আমরা বলেছি গতানুগতিক বাজেট এসেছে। আমাদের আশঙ্কা হলো যে এই সরকারও তাই করতে যাচ্ছে, এবং এটা করার একটা বড় লক্ষণ হলো যে আপনি গত বাজেটের চেয়ে এইবারের বাজেটের আকার বড় করেন, এবং এটা অর্থায়নের জন্য কল্পিত কতগুলো উৎস ব্যবহার করেন, এবং সেটাই হচ্ছে। ওই যে আমি বলেছি, রাজনৈতিক বয়ান না থাকার কারণে, রাজনৈতিক ব্যাখ্যা দিয়ে মানুষকে না বোঝানোর কারণে ওনারা ওই রাজনৈতিক চাপে পড়েছেন গত সরকারের চেয়ে বড় বাজেট করতে হবে। কিন্তু যে বিষয়টা লক্ষণীয়, আপনি এই মুহূর্তে কি বার্ষিক উন্নয়ন কর্মসূচির অর্ধেকই তো বাস্তবায়ন করতে পারেননি। আপনি তার উপরে আরও 15%, 20% বাড়ায় আপনি একটা বাজেট দিবেন, এটা তো অলৌকিক। আমি বলেছি পরাবাস্তব, সুরিয়াল। আর আপনি একই রকমভাবে একটা অর্থায়নের রাস্তা দেখাবেন জাতীয় রাজস্ব বোর্ডের কাছে, একটা ডবল একটা দেবেন। কারণ হলো আপনার ওই ব্যয় মেলানোর জন্য আয় দেখাতে হবে, এবং আয় দেখাতে হলে আপনাকে রাজস্ব বোর্ড বড় বিষয়, তো ওইটা ওরা তো পারবে না। তো এই তো আমি এটা যেটা বলছি আপনাকে, ওই যে বাজেট হলো ওর 25%ই ভুয়া শব্দটা শক্ত হবে। আমি বলি ওটার 25%-এর ভিতরে পানি আছে, ওটার ভিতরে মাল মশলা নাই। আবার ঠিকই একই রকমভাবে যে বিনিয়োগ দেখাচ্ছেন ওনারা, সেটাও 25% কোনো হবে না। যেহেতু ওনারা ভালো জানেন এই 25% টাকা আসবে না, ওই 25% বাস্তবায়নও করতে হবে না। সেহেতু আপনি যারা বাজেট করেন তাদের মাথার ভিতরে, আমরা ইংরেজিতে বলি, একটা কোর বাজেট থাকে, বুঝেছেন? জনগণের জন্য লোক দেখানো একটা বাজেট থাকে, আর প্রকৃত বাজেট কইটুকু হবে সেটা ওনারা ভালো জানেন, এবং সেটা ভিত্তিতে বাস্তবায়নের ভিতরে হবে। কিন্তু এই লোক দেখানো বাজেট আর প্রকৃত বাজেটের ভিতরে এই সমস্যাটা হয়, সেটাতে সরকারের প্রাধিকারগুলো নষ্ট হয়ে যায়। অর্থাৎ আপনি শিক্ষা, স্বাস্থ্যতে এবার টাকা বাড়ানোর কথা আমরা বলছি, দেখা গেল যে ওই টাকা বাড়ানো দেখালেন কিন্তু কার্যকরভাবে আমরা করতে পারলাম না। বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে 1300-এর উপর প্রকল্প রয়েছে, প্রায় 1500। ওগুলোর ভিতরে অনেকগুলি বছরকে বছর রয়েছে, বারবার ওগুলোর দাম বাড়ানো হচ্ছে, এগুলোকে আপনি পরিষ্কার করলেন না। এটা হলো আরেকটা সমস্যা। ওনারা কোনো কিছু ঘর পরিষ্কার করলেন না, হাউস ক্লিনিং না করে ওনারা ওই নোংরার মধ্যে আবার আরেক বাজেট তৈরি করতে নেমে গেলেন আর কি। এইটি আমার আক্ষেপের জায়গা। এই সরকার বিদেশি ঋণের দিকে ঝুঁকছে, বিভিন্ন সোর্স থেকে ফান্ডিংয়ের জন্য যোগাযোগ করছে, এটার ভবিষ্যৎ কি? এটা ভবিষ্যৎ তো কঠিন। বাংলাদেশে এই মুহূর্তে আমরা বৈদেশিক ঋণ যেই টাকা শোধ করি
তা আমার শিক্ষা এবং স্বাস্থ্য খাতের বাজেটের 2 গুণ। আপনি চিন্তা করে দেখেন কি পরিমাণ ঋণ। এই উচ্চ সুদের এই ঋণ দিয়ে এই লোক দেখানো এই বাড়তি বাজেট কেন করতে হবে, আমি এটা তো বুঝে উঠতে পারি না। ওনাদের জনগণের কাছে ব্যাখ্যা করা উচিত ছিল যে এই অবস্থায় অর্থনীতি পেয়েছি, আমি এটাকে সংহত করছি, আপনাদের ধৈর্য ধরতে হবে। এই ধৈর্যের শেষ হবে আগামী 1 কি 2 বছরের মাথায়, যখন আমি মধ্যমেয়াদী পরিকল্পনার ভিতরে ঢুকবো। অ্যান্ড দেখেন ওনারা কি করছেন, এর ভিতরে একটা পঞ্চবার্ষিক পরিকল্পনা দিবেন। সেই কমিটির আমিও সদস্য, সেহেতু আমি ওনাদের বলেছি এখনও পঞ্চবার্ষিক পরিকল্পনা দেওয়ার মতো ভিত্তিভূমি হয়নি। আপনি যে প্রাক্কলনগুলো করবেন, তো আপনার যদি সমুদ্রের ভিতরে ঢেউ থাকে, আপনি কি ওর ভিতরে মাপতে পারেন যে কত বড় আপনার ঝড় হবে, অথবা আপনার নিচে কত দূর পর্যন্ত যেতে হবে? স্থিতিশীলতায় না গেলে পরে কেমন করে আপনি প্রাক্কলন করবেন যে 4-5 বছর পরে অর্থনীতির পরিস্থিতি কী হবে? ওনাদের মাথায় রাখার বিষয় যেটা হলো, এই বছর না, নির্বাচনের আগের বছর অর্থনীতি কী হবে, নির্বাচনের আগের বছর অর্থনীতি কী হবে সেইটা বিবেচনা করে কাজ করা উচিত। আর এটা বোঝানোর জন্য সর্বদা আমি আবারও বলছি, একটা রাজনৈতিক ব্যাখ্যা লাগে, একটা রাজনৈতিক স্টোরি লাইন লাগে। সেই স্টোরি লাইন ওনাদের আমি এখনও তৈরি করতে আমি দেখি নাই। অন্তর্বর্তী সরকারের সময় যে সংস্কারের নানা পদক্ষেপ নেওয়া হলো, আপনি নিজেও একটা কমিটির প্রধান ছিলেন, তাহলে কি ধরনের পেপারস তৈরি করে সরকারকে রেখে গেলেন, দিয়ে গেলেন, সেটা এই সরকার কীভাবে নিচ্ছে? দ্বিতীয়ত, পঞ্চবার্ষিকী পরিকল্পনার কথা বলছেন, আওয়ামী সরকারের আমলেও তো বেশ কিছু কাজ হয়েছিল, সেগুলো থেকে কি আমরা কিছু পাচ্ছি? বাংলাদেশের আগের অভিজ্ঞতা হলো, পঞ্চবার্ষিক পরিকল্পনা একটি সুলিখিত দলিল হয়, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক থাকে না। ওই দলিলকে বাস্তবায়ন করার জন্য যেই খাতওয়ারি যে পরিকল্পনা লাগে, ওইটার সাথে যে সামষ্টিক অর্থনীতির যে পরিকল্পনা বাস্তবায়ন লাগে, প্রতি বছরের বাজেটকে ওইটার সাথে কিভাবে গ্রথিত করতে হয়, এটা সম্পূর্ণ বিচ্ছিন্ন ব্যাপার। ওইটা পরিকল্পনা কমিশন, পরিকল্পনা মন্ত্রণালয়ের একটা দলিল, আর এইখানে অর্থ মন্ত্রণালয় এবং তার সাথে যুক্ত অন্যান্য প্রতিষ্ঠান আরেকটা কাজ করে। আর এর বাইরে আছে বাংলাদেশ ব্যাংক, এর ভিতরে রয়েছে। সো এই সমন্বয়ের জায়গাটা দুর্বল। খুশির কথা হলো এই যে এই মুহূর্তে আমাদের অর্থমন্ত্রী, তিনি পরিকল্পনা মন্ত্রী, এই দুটি যে একত্রিত হয়েছে, এটা উপযুক্ত কাজ হয়েছে। কিন্তু এই দুটোকে একত্রিত করে যে সমন্বয়ের ভিত্তিতে এর সাথে বাংলাদেশ ব্যাংকে মিলিয়ে যেই আপনার মুদ্রানীতি, বাণিজ্য নীতি এবং আর্থিক নীতির সমন্বয় করা দরকার, সেটা করার জন্য একটা কাঠামো লাগে। যে আমাদের তো অর্থনীতি এখন পর্যন্ত 95% আমদানি নির্ভর জ্বালানির ক্ষেত্রে। এই অবস্থা দিয়ে আমদানি নির্ভর পলিসি দিয়ে কতদূর যাওয়া সম্ভব? সবচেয়ে বড় জিনিস হলো যে আগের যে সরকার ছিল, পতিত সরকার, তার একটা ভ্রান্ত জ্বালানি নীতি ছিল। ভ্রান্ত জ্বালানি নীতিটা কি? সে দেশের ভিতরে কূপ খনন করে গ্যাস আবিষ্কার করেনি, উপরন্তু একটি আমদানি লবির কাছে সে এলএনজি আমদানি লবির ভিতরে ঢুকে গেল। আর কোথায় ঢুকলো? ওই দেশের ভিতরে আমদানিকৃত জ্বালানি দিয়ে সে আমার এই যেই আপনার ক্যাপাসিটি চার্জ দিয়ে আপনার কুইক রেন্টাল চালালো। দেখেন কীরকম একটা দাঁড় করালো। তো এইটার থেকে তো বেরোতে হবে এই সরকারকে। তো আপনার তো বলতে হবে যে আমি বাংলাদেশের ভিতরে আগামী 1 বছরের ভিতরে নতুন কূপ কতগুলো খনন করব, তা এবং বাংলাদেশে কূপের সাকসেস রেট, সাফল্যের হার খুব ভালো, 3টা একটা হয়, যেটা পৃথিবীতে 5টা 6টা করলেও একটা হয় না। আর দ্বিতীয়ত বলতে হবে কত দ্রুততার সাথে আমি কত বঙ্গোপসাগরের ড্রিলিংয়ের ভিতরে যাব, বিদেশি বিনিয়োগকে নিয়ে আসবো। 2বার চেষ্টা হয়েছে, কেউ এটাতে উৎসাহ দেখায়নি। আগামী দিনে উৎসাহ দেখাবে কিনা, এটা একটা বড় জিনিস। আপনি গ্যাস আবিষ্কার করা ভূখণ্ডের মধ্যে এবং সমুদ্রের ভিতরে, এটা একটা। আর দ্বিতীয় যেটা সকলেই জানে যে আগামী দিনে আপনার জ্বালানিতে যেতে হলে নিরাপত্তায়, তাহলে আপনাকে নবায়নযোগ্য জ্বালানিতে যেতে হবে। নবায়নযোগ্য জ্বালানি মানে হলো সৌরবিদ্যুতের বড় ব্যবহার। বাংলাদেশে বাজেট আসছে, আপনি সৌরবিদ্যুৎকে প্রসারের জন্য বিশেষ করে শিল্প কলকারখানায় সৌরবিদ্যুৎ ছাদে বানানো ইত্যাদি অনেকেই করছেন, খুব ভালো করছেন। তাদের আপনি কী সুবিধা দিবেন? আপনি এইটার সৌরবিদ্যুতের উপরে যদি আমদানির উপরে শুল্ক, ট্যাক্স ইত্যাদি থাকে, এগুলিকে কীভাবে কমাবেন? আপনি জমির উপরে না, ছাদের উপরে ধরে এটা কীভাবে গ্রামাঞ্চলে নিয়ে যাবেন? এই উত্তরণ, সবুজ জ্বালানি উত্তরণ, সেটার আলোচনা আমি তো দেখি না। আমার আফসোসের জায়গাটা হলো এই যে ওনাদের চিন্তা আছে, কিন্তু এটা বাস্তবায়ন করার জন্য যেই ধারাবাহিকতা এবং সমন্বয়,
সেইটা আমি এখনও লক্ষ্য করছি না। যুক্তরাষ্ট্রের সাথে চুক্তির যেসব বিষয় নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন, যুক্তরাষ্ট্রের অ্যাম্বাসেডর কিন্তু পরিষ্কারভাবে বলে দিয়েছেন কোনো গোপনীয় চুক্তি হয়নি। উনি তো ওনার কথা বলবেন, এটিই তো স্বাভাবিক। এবং আপনি লক্ষ্য করে দেখেন উনি এমন একটা সেই অর্থে নিরপরাধ নির্দোষ জায়গাতে উনি বক্তৃতাটা দিয়েছেন। উনি তো সেই অর্থে অন্যরা যেই আলোচনাটা করে সেই প্রশ্নের কিন্তু উনি মুখোমুখি হননি। উনি একতরফা একটা বক্তব্য দিয়ে গেছেন এবং উনি ওনার মতো করে ওনার দেশের পক্ষে উনি বলবেন, এটি স্বাভাবিক। এই জন্যই তো উনি রাষ্ট্রদূত, উনি ওনার রাষ্ট্রের পক্ষ থেকে দুতিয়ালি করেছেন, এটা সব ঠিক আছে। সেহেতু এখন যেটা প্রয়োজন সেটা হলো যে বক্তব্যগুলি উনি দিয়েছেন আর যারা সমালোচনা করছে তাদের মুখোমুখি করে দেন। আমাদের দেশের সংবিধান অনুযায়ী যে কোনো চুক্তি সংসদে এবং ক্যাবিনেটে আলোচনা করে অনুমোদন দেওয়ার ব্যাপার। ওনারা একটা উত্তরাধিকার সূত্রে একটা চুক্তি পেয়েছেন, সেহেতু ওই উত্তরাধিকার চুক্তি ওনারা যে গ্রহণ করেন, ওনারা এটাতে নিঃসন্দেহে ওনারা নির্বিঘ্ন বোধ করেন, সেটা ওনারা ব্যাখ্যা করুক। আমি তো মনে করি বল সরকারের কোর্টে, এটা সরকারের অন্য যে যারা কথা বলেন অন্যরা, এটা তাদের দায়িত্ব না, দায়িত্ব সরকারের। সরকার ব্যাখ্যা করে বলে দিক যে এইটি আমি মনে করি বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সাথে আপনার সম্পর্ক পরিচালনার জন্য এইটাই সবচেয়ে সর্বাপেক্ষা সর্বোৎকৃষ্ট পদ্ধতি। উনি তো বলেন নাই যে ওখানে ওনারা চুক্তিতে একটি শর্ত দিয়েছেন, সেই শর্তটা হলো যে সমস্ত দেশে বাজার অর্থনীতি নাই তার সাথে আপনি অর্থনীতি পরিচালনা করতে পারবেন না। আমি নিজে শুনিনি, আমাকে বলা হয়েছে অর্থমন্ত্রী নাকি বলেছেন সংসদের ভিতরে যে ওনারা মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে অনুমতি নিয়ে রাশিয়া থেকে এখন তেল আনবেন। তো একটা বাংলাদেশের একটা সার্বভৌম সরকার কারোর কাছ থেকে অনুমতি নিয়ে আমদানি করবে, এটা তো এই সরকারের ঘোষিত নীতির সাথে মেলে না। এই সরকারের বৈদেশিক নীতিতে কি বলেছেন আমরা কোনো দেশ নির্ভর বৈদেশিক নীতি করব না। এই চুক্তি তো দেশ নির্ভর বৈদেশিক চুক্তি নীতির ব্যাপার। সেহেতু আমি আবার বলছি যে সরকারকে অনেক কিছু ব্যাখ্যা করতে হবে এবং এই ব্যাখ্যা করার মূল জায়গাটা হলো সংসদ। সরকারের নীতি নিয়ে যে দৃষ্টিভঙ্গি, বিতর্ক, সমালোচনা, সেই সাথে সরকারের যে পদক্ষেপ, সব কিছুর মূলে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি, সাধারণ মানুষের স্বস্তি। আমাদের অর্থনীতি সেভাবেই এগোক, দেশ সমৃদ্ধির দিকে এগিয়ে যাক। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। ভালো থাকবেন। প্রিয় দর্শক, এই ছিল ইসলামী ব্যাংক পিএলসি ইনসাইডের আজকের আয়োজন। ধন্যবাদ সবাইকে।